আসসালামু আলাইকুম। ইউটার্ন একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আমি ইমরান খান আজ তোমাদের সাথে আছি। আজ তোমাদের নবম এবং দশম শ্রেণীর 13.1 অধ্যায়ভিত্তিক পাঠ্য বইয়ের অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব। পূর্বের ক্লাসে 13.1 বেসিক ক্লাস নিয়েছিলাম, যেখানে আমি আলোচনা করেছিলাম সসীম ধারার অনুক্রম কি, সসীম ধারা কি, ধারাকে আবার ধারা শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে কিছু প্রয়োজনীয় সূত্রাবলী নিয়েও আলোচনা করেছিলাম। তোমরা যারা আজ এই ভিডিওটি দেখছো বা দেখবে, তাদের কাছে আমার একটি অনুরোধ থাকলো, তোমরা 13.1 পর্ব 1 নাম্বার ভিডিওটি আগে দেখবে, দেখার পর আজকের ভিডিওটি ওপেন করবে। যদি তোমরা 13.1 পর্ব 1 দেখে দেন এই ভিডিওটি দেখো, তোমাদের আজকের অঙ্কগুলো বুঝতে সহজ হবে। চলো আজ শুরু করা যাক। প্রথমেই উদাহরণ 2, পাঠ্য বইয়ের উদাহরণ 2 যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 5 + 8 + 11 + 14 + ... ধারাটির কোনো পদ 383। এখন কথা হচ্ছে যে আমাকে দেখতে হবে যে উত্তরে কি বের করতে বলছে। প্রথমেই দেখলাম যে এখানে কোনো পদ, আর কোনো মানে হচ্ছে, আমি আগেই বলছি কততম পদ। কোনো পদ যদি কখনো কোনো অঙ্কে বের করতে বলে, বুঝে নিতে হবে যে এটা আমাকে n এর মান বের করতে বলছে, অর্থাৎ n এর কততম পদের মান 383, কততম পদের মান 383। সেই নিয়ম অনুযায়ী প্রথমে আমাদের দেখতে হবে এটা কি ধারা কিনা। অবশ্যই এটা একটা ধারা, কারণ এখানে প্লাস চিহ্ন দ্বারা ক্রমান্বয়ে সাজানো আছে, তার মানে এটা হচ্ছে ধারা। আচ্ছা, এবার দেখতে হবে এটা কি সমান্তর ধারা না গুণোত্তর ধারা। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে পাশাপাশি পদের পার্থক্য যদি সমান হয়, অর্থাৎ বিয়োগফল যদি সমান হয়, তবে তাকে সমান্তর ধারা বলে। যেহেতু এখানে প্রথম পদ হচ্ছে 5, পরবর্তী পদ হচ্ছে 8, মানে দ্বিতীয় পদ, তৃতীয় পদ হচ্ছে 11। এরকম ভাবে যদি আমি 8 থেকে 5 বিয়োগ করি, তাহলে 3 আসতেছে। আবার এই 11 থেকে যদি 8 বিয়োগ করি তাহলেও 3 আসতেছে। আবার 14 থেকে যদি 11 বিয়োগ করি তাহলেও 3 আসতেছে। তার মানে প্রতি ক্ষেত্রে বিয়োগফল সমান, অতএব এটি একটি সমান্তর ধারা। তাহলে প্রথমেই আমরা বুঝতে পারলাম এটি একটি সমান্তর ধারা। লিখে নিব সমাধান। এটি একটি সমান্তর ধারা। আচ্ছা, এখানে প্রথম পদ ছোট হাতের এ দ্বারা প্রকাশ করা হয়। প্রথম পদ এখানে কোনটা? 5, যেটা প্রথমে থাকবে। সাধারণ অন্তরকে ছোট হাতের ডি দ্বারা প্রকাশ করা হয়। ডিফারেন্সের প্রথম অক্ষর ডি, এর জন্য সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়। সাধারণ অন্তর সমান সূত্র হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। দ্বিতীয় পদ হচ্ছে 8 বিয়োগ প্রথম পদ হচ্ছে 5, বিয়োগ করলে আসতেছে 3। দেখতে পাচ্ছি যে এখানে আমাদের সাধারণত 3। এবার দেখতে হবে যে আমাদেরকে কি বের করতে বলছে, কততম পদ 383, অর্থাৎ n তম পদ সমান 383। বুঝতে পারলাম। তাহলে লিখলাম n তম পদ সমান 383, কারণ এখানে কততম পদ বের করতে বলছে, অর্থাৎ আমাদের এখানে n এর মান বের করতে বলছে। আচ্ছা, তাহলে n তম পদের সূত্রটা কি? আমাদের n তম পদের সূত্র হচ্ছে a প্লাস ছোট হাতের n - 1 ইন্টু d ইকুয়াল টু 383। এবার দেখতে পাচ্ছি a এর মান হচ্ছে 5, n - 1, d এর মান হচ্ছে 3 ইকুয়াল টু 383। এবার 5 প্লাস এই ব্র্যাকেটের সাথে এই 3 কি আকারে রয়েছে? গুণ আকারে রয়েছে। কিভাবে বুঝতে পারলাম? কারণ এখানে প্রক্রিয়া চিহ্ন কোনো কিছু দেওয়া নাই। তাহলে 3 আর n গুণ করলে কি হবে? 3n প্লাসে মাইনাসে -3, 3 একে 3, 383। এবার 5 থেকে 3 বিয়োগ করলে আসবে 2, কারণ হচ্ছে বড় সংখ্যার আগে প্লাস ছিল, ছোট সংখ্যার আগে মাইনাস আছে। যোগ বিয়োগের ক্ষেত্রে বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সামনে সেই চিহ্ন বসাতে হয়।
সেই নিয়ম অনুযায়ী আমাদের আসলে বড় সংখ্যা হচ্ছে 5, তার জন্য 2, আর বড় সংখ্যার আগে প্লাস ছিল যেন প্লাস প্লাস কি আছে 3n ইকুয়াল টু 383। এটার বাকি অংশটুকু ডান পাশে দেখাচ্ছি। মানে প্লাস 2 যদি পক্ষান্তরে অর্থাৎ ওই পাশে পাঠিয়ে দিই তাহলে প্লাসটা কি হয়ে যাবে মাইনাস। সেই নিয়ম অনুযায়ী 3n ইকুয়াল টু কত আসবে 383 মাইনাস 2, বা 3n ইকুয়াল টু বিয়োগ করলে কত আসতেছে 81, বা 3n এর সাথে গুণ আকারে রয়েছে ওই পাশে গেলে কি হবে ভাগ। অতএব n ইকুয়াল টু 127 ভাগ করলে আসতেছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 127। তার মানে হচ্ছে এই 127তম পদের মান 383। বোঝা গেল? যদিও এই উদাহরণ 2 এর সাথে পাঠ্য বইয়ের অধ্যায় ভিত্তিক অঙ্ক 6 আর 7, 6 এবং 7, এই অধ্যায় ভিত্তিক এই দুটি অঙ্ক উদাহরণ 2কে অনুকরণ বা অনুসরণ করে তোমরা অঙ্কটি করতে পারবে। আশা করি তোমরা প্রত্যেকেই অঙ্কটি বুঝতে পেরেছো, এবং পরের যে অঙ্কগুলো অধ্যায় ভিত্তিক অঙ্ক মানে পাঠ্য বইয়ের অধ্যায় ভিত্তিক অঙ্ক 6 এবং 7, এই দুটি অঙ্কের সমাধান তোমরা এই উদাহরণ 2 এর অনুকরণ করে বা অনুসরণ করেই করতে পারবে। পরের অঙ্কে চলে যাই। উদাহরণ 4, এটাও তোমাদের পাঠ্য বইয়েরই একটা অঙ্ক, যদিও করার আগে আমাদের উঠে দিতেছি দেখো সবাই 1 + 2 + 3 + 4 + ডট 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 প্লাস 99 ইকুয়াল টু কত। প্রথম প্রশ্নটা যেটা ছিল দেখো যে 1 + 2 + 3 + 4 + ডট 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 প্লাস 99 ইকুয়াল টু কত। যেটা শেষে দেওয়া থাকে সেটাকে বলা হয় শেষ পদ। এটা আমি পরে উঠাবো, আগে আমাকে দেখতে হবে আমার উত্তরে কী বের করতে বলছে। আমরা নর্মালি জানি যে কোনো কিছু সমষ্টি মানে হচ্ছে যোগফল, তার মানে সবগুলো যোগ করার পরে কত আসবে সেটা বের করতে বলতেছে। কিন্তু সমস্যা হচ্ছে এখানে আমাদের প্রথম 4টি পদের মান দেওয়া আছে, কিন্তু মাঝখানে মধ্যবর্তী 99-এর আগে আরও অসংখ্য পদ রয়েছিল যেগুলো ভ্যানিশ মানে উজ্জ্ব আছে, দেওয়া নাই। তার মানে আমাকে এইখানে কোনো একটা কিছুর মাধ্যমে আমাদের এখানে কিছু বের করতে বলছে। তার মানে এখানে কী বের করতে বলছে, অবশ্যই এখানে সমষ্টি বের করতে বলছে। আমি কীভাবে বুঝলাম, কারণ হচ্ছে সবগুলো যোগফল ইকুয়াল কত বলছে। তো নর্মালি আমাকে দেখতে হবে, কিন্তু অবশ্যই দেখা যাচ্ছে যে এটি ধারা, কারণ সবগুলো পদ প্লাসের মাধ্যমে মানে প্লাসের মাধ্যমে ক্রমান্বয়ে সাজানো আছে এই পদগুলো, এর জন্য বুঝতে পারলাম এটি একটি ধারা। এখন দেখতে হবে যে এটি আসলে সমান্তর ধারা না গুণোত্তর ধারা। যেহেতু দেখতে পাচ্ছি যে আমরা 2 থেকে যদি 3 বিয়োগ করি নর্মালি আগের মতোই আমাদের বিয়োগফল 1 আসতেছে। 3 থেকে যদি 2 বিয়োগ করি তাও আমাদের বিয়োগফল 1 আসতেছে। 4 থেকে যদি 3 বিয়োগ করি তাও আমাদের বিয়োগফল 1ই আসতেছে। তার মানে যেহেতু প্রত্যেকটার বিয়োগফল সমান, তার মানে এটি একটি সমান্তর ধারা। এবার সরাসরি অঙ্ক সলিউশন করে ফেলি। সমাধান লিখলাম এটি একটি সমান্তর ধারা। এখন এখানে প্রথম পদকে ছোট হাতের এ দ্বারা প্রকাশ করা, যেটা প্রথমেই দেওয়া থাকে 1। সাধারণ অন্তরকে ছোট হাতের ডি দ্বারা প্রকাশ করা, সূত্র হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তাহলে 2 - 1 = 1। আচ্ছা, এবার আমাদেরকে যেটা শেষ পদ কত আছে 99। কীভাবে বুঝলাম, যেটা শেষে দেওয়া থাকে সেটাই হচ্ছে শেষ পদকে ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা হয়, অথবা কততম পদকেও ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা হয়। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে n-তম পদ সমান 99। এই যে শেষ পদ n, এর জন্য n-তম পদ 99। এবার n-তম পদের সূত্র হচ্ছে a + n - 1 × d = 99, বা সূত্র অনুযায়ী এর মান হচ্ছে 1 + n - 1, d এর মান 1 এখানে আছে। আচ্ছা, এবার 1 প্লাস এটার সাথে এই 1 গুণ আকারে রয়েছে, যেন গুণ করে দিব। তাহলে n - 1 = 99। এই 1 থেকে 1 বিয়োগ করলে আমাদের n এর মান আসতেছে হচ্ছে 99, পাচ্ছি সরাসরি। আচ্ছা, এবার এই n এর মানটা এইভাবে বের করে নেওয়ার কারণ হচ্ছে আমাদের সমষ্টি সূত্রের মধ্যে এটা আছে কি, সমষ্টি যে সূত্রটা সেটা হচ্ছে দেখলেই বুঝতে পারবে। এই পাশে দেখাচ্ছি,
আমরা জানি সমষ্টি সমান এস এন দ্বারা প্রকাশ করা হয় n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন দেখতে পাচ্ছি যে সমষ্টির মধ্যে আমাদের n রয়েছে, a রয়েছে, d রয়েছে। আমরা এখানে a এবং d এর মান প্রথমেই বের করে নিয়েছি, কিন্তু এই nটা থাকে না, nটা ছিল না, কিন্তু এখানে শেষ পদ হচ্ছে n মানে 99, এটা হচ্ছে শেষ পদ, যেটা শেষে থাকবে সেটা হলো শেষ পদ, এটাকে n দ্বারা প্রকাশ করা হয়। আমি প্রথমেই এখানে জন্য লিখে দিলাম যে n তম পদ 99, এখান থেকে আমি n এর মানটা পেলাম। এবার আমাদেরকে বের করতে বলতে কত সমষ্টি কত, এর জন্য এখন n এর মান যেহেতু 99, আমি এখানে 99/2 এর মান, আমি এই 2 আর এর মাঝখানে কোনো প্রক্রিয়া চিহ্ন নেই, যেহেতু 2 আর এর মাঝখানে কোনো চিহ্ন নেই তার মানে বুঝতে হবে এটা গুণ আকারে রয়েছে। আমি মাল্টিপ্লিকেশনও ইউজ করতে পারি অথবা ডট মানে ফোটা, এই ডটও ইউজ করতে পারি। সেই ক্ষেত্রে আমি এখানে মাল্টিপ্লিকেশন চিহ্ন ইউজ করলাম। এর মান হচ্ছে 1 প্লাস n এর মান 99 মাইনাস, এখন কথা হচ্ছে যে এই 1 b এর মান হচ্ছে 1, 99/2 2 একে 2 প্লাস ছিল প্লাস 99 থেকে 1 বিয়োগ করলে 98 গুণন 1, কারণ এই 1 এই ব্র্যাকেট থেকে গুণ আকারে ছিল, যেটা মাল্টিপ্লিকেশন আমি ইউজ করছি। আচ্ছা 99/2 2 যোগ 98, যদি যোগ করার পর দেখবো আমাদের 100 আসতেছে কিনা, অবশ্যই 100 আসতেছে, 98 দিয়ে যোগ করলে 100, তাহলে 99/2 মাল্টিপ্লিকেশন 100। এবার এই 2কে যদি আমি 100 দিয়ে কাটাকাটি করি, কেননা এই 100 হচ্ছে উপরে আছে, এই 100 নিচে মনে মনে 1 আছে, এজন্য উপরে আর নিচে কাটাকাটি করা যায়, তো ভাগ করা যায়। 100কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 50 আসে, 50কে 99 দিয়ে গুণ করলে আমাদের আসবে হচ্ছে, আর 100কে যদি 50কে যদি 99 দিয়ে গুণ করলে আসবে 4950, তাহলে আমাদের আসছে কত 4950, তাহলে आंसर 4950। নিশ্চয়ই তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। আশা করি প্রত্যেকেই এই উদাহরণ 4 এর আদলে বা অনুকরণ করে তাকে অনুসরণ করে তোমরা অধ্যায় ভিত্তিক অঙ্ক 11 এবং 12 এই দুটি অঙ্ক সমাধান করতে পারবে। 11 এবং 12 এই দুটি অঙ্ক আশা করি এই উদাহরণ 4কে অনুসরণ বা অনুকরণ করে হুবহু অধ্যায় ভিত্তিক অঙ্ক 11 এবং 12 সমাধান করতে পারবে। এবার উদাহরণ 5, এটিও পাঠ্য বইয়ের একটি অঙ্ক। উদাহরণ 5 নম্বর যেটা বলছে 7 প্লাস 12 প্লাস 17 প্লাস ডট 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 ধারাটির 30টি পদের সমষ্টি বের করো। সমষ্টি নির্ণয় করো, এটা হচ্ছে প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে কি 7 প্লাস 12 প্লাস 17 প্লাস ধারাটির 30টি পদের সমষ্টি নির্ণয় করো। সর্বপ্রথম আমাদের দেখতে হবে যে এখানে আমার আসলে কি চাইছে, এটা সরাসরি বলে দিচ্ছে যে 30টি পদের সমষ্টি, তার মানে এখানে 30টি পদের মান মানে কততম পদ, তাহলে 30টি পদ, তাহলে এখানে দেখতে হবে যে n এর মান হচ্ছে কি 13। আচ্ছা, আর সমষ্টি বের করতে সমষ্টি যদি সরাসরি বলে দিচ্ছি ইন্ডিকেট করে, তাহলে সমষ্টির সূত্র হচ্ছে কি n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই সূত্রের মাধ্যমে অঙ্কটি করা যেতে পারে। এখন দেখতে হবে এটা কি সমান্তর ধারা না গুণোত্তর ধারা। আগে আমি সূত্র নিয়ে ভাবলে হবে না, আগে আমাকে দেখতে হবে যে সমান্তর ধারা না গুণোত্তর ধারা। যেহেতু প্লাসের মাধ্যমে ক্রমান্বয়ে সাজানো রয়েছে তার মানে এটি একটি ধারা। এখন দেখতে হবে যে সমান্তর ধারা না গুণোত্তর ধারা। সেই ক্ষেত্রে 12 থেকে যদি আমি 7 কে বিয়োগ করি তাহলে আমাদের 5 আসবে, আবার 17 থেকে যদি 12 বিয়োগ করি তাও আমাদের 5 আসবে। তার মানে প্রতি ক্ষেত্রেই আমাদের বিয়োগফলগুলো সমান আসতেছে, তার মানে এটি হচ্ছে একটি সমান্তর ধারা। আচ্ছা, এবার আমাদের যেটা করতে হবে প্রথমেই সমাধানের ক্ষেত্রে লিখে নিতে হবে এটি একটি সমান্তর ধারা, এটি একটি সমান্তর ধারা। এখন এখানে প্রথম
যে পদটি রয়েছে যেটা প্রথমেই এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়। এখন প্রথম পদ এখানে কত 7। সাধারণ অন্তর ছোট হাতের ডি দ্বারা প্রকাশ করা হয়। কত আসবে সেকেন্ড পদ বিয়োগ ফার্স্ট পদ, তাহলে 12 সেকেন্ড পদ ফার্স্ট পদ হচ্ছে 7, তাহলে 12 থেকে 7 বিয়োগ করলে আসবে কত 5। এখন দেখতে হবে যে আমাদের কি বের করতে হবে, সরাসরি সূত্র অর্থাৎ যে 30টি পদের সমষ্টি নির্ণয় করা। যদি আমাদেরকে এখানে n এর মান দেওয়া না থাকতো তাহলে আমরা আগে n তম পদের মান বের করতাম, যেহেতু সরাসরি বলে দিয়েছে 30টি পদের সমষ্টি, তার মানে এখানে আমরা সরাসরি সূত্রের মাধ্যমে অঙ্কটি করতে পারি। আমরা জানি 30টি পদের সমষ্টি সমান সূত্র হবে 30টি পদ মানে n এর মান 13, এই জন্য এখানে n এর মান 13 বসালাম। এখানে n এর মান সরাসরি 13 দিলাম, 2a প্লাস n এর পরিবর্তে 13, কারণ 30টি পদ বলছে। আচ্ছা, এর জন্য n এর মান সরাসরি 30 বসছে। 30কে 2 দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে 15। এখানে 2a এর সাথে গুণাকার আছে, জন্য মাল্টিপ্লিকেশন, এর মান হচ্ছে 7, আমি 7 দিলাম। এই 2 আর a গুণাকারে ছিল বিদায় আমি এই 2 আর এর মাঝখানে আমি মাল্টিপ্লিকেশন চিহ্ন দিয়েছি, প্লাস 30 থেকে 1 বিয়োগ করলে আসবে 29। এটাও b এর সাথে গুণাকারে রয়েছে, কারণ ব্র্যাকেটের সাথে কোনো কিছু থাকে সেটা গুণাকারই থাকে। মাল্টিপ্লিকেশন d এর মান হচ্ছে কত 5। এবার 15 7 গুণে 14 যোগ 29 আর 5 যোগ করলে আসবে 145। তারপরে দেখাই 5 9 45 এর 5 হাতে 4, 5 গুণে 10 আর 14। এবার এই দুইটা যোগ করলে আসবে আমাদের 15 মাল্টিপ্লিকেশন, কারণ এই 15 ব্র্যাকেটের সাথে গুণাকারে রয়েছে, 145 আর 14 যোগ করলে আসবে 159। এই দুইটাকে গুণ করে দেখব আমাদের কত আসতেছে 159 15। 5 9 45 এর 5 হাতে 4, 5 5 আর 25 আর 4 29 এর 9 হাতে 2, 5 একে 5 আর 2 7, 9 একে 9, 5 একে 5, 1 একে 1, 5 9 আর 9 যোগ করলে 18 8 হাতে 1, 8 5 13 3 হাতে 1 2, তাহলে 2 3 8 5 আমাদের উত্তর আসতেছে কত 2 3 8 5। তাহলে आंसर আমি আশা করি প্রত্যেকেই এই অঙ্কটি বুঝতে পেরেছো। উদাহরণ 5 এর আদলে বা অনুকরণ করে হুবহু অধ্যায়ভিত্তিক অঙ্ক হচ্ছে প্রত্যেকেই 9 আর 10 করতে পারবে। 9 নাম্বার আর 10 নাম্বার মানে 9 এবং 10 এই দুটি অঙ্ক হুবহু উদাহরণ 5 এর মতো। তাহলে আমি আশা করি প্রত্যেকেই 9 এবং 10 নাম্বার অঙ্কের সমাধান উদাহরণ 5 এর আদলে বা অনুকরণ বা অনুসরণ করেই করতে পারবে। এবার তোমরা সবাই চেনো অঙ্কটিকে তোমাদের অধ্যায়ভিত্তিক অঙ্ক 8 এর মতো করে। এই 8 নম্বর অঙ্কটি তোমাদের 13.1 এর এই 8 নম্বর অঙ্ককে অনুসরণ করে বা অনুকরণ করে তোমাদের গাইড এবং বিভিন্ন রকম টেস্ট পেপারের পাতা খুললেই তোমরা দেখতে পাবে যে ওইখানেও এই অধ্যায়ভিত্তিক এই 8 নম্বর অঙ্ককে অনুসরণ করে বিভিন্ন রকমের সৃজনশীল বিভিন্ন সময় বিভিন্ন বোর্ডেই এসেছে। আশা করি এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা খুবই মনোযোগ সহকারে আমার সাথে এই অঙ্কটি উপভোগ করবে এবং প্রতিটা স্টেপ বাই স্টেপ তোমরা অঙ্কগুলোকে বুঝবে বা বোঝার চেষ্টা করবে। আশা করি আমি নিজেও তোমাদেরকে আমার সর্বোত্তভাবে চেষ্টা করে তোমাদের অঙ্কগুলোর সমাধান খুব সহজেই কীভাবে করা যায় সেই সমস্ত জিনিসের টেকনিকগুলো তোমাদের আমি আজ তুলে ধরব। আসো প্রথমে যেটা বলছি যে কোনো সমান্তর ধারার প্রশ্ন, এটা কোনো সমান্তর ধারা প্রশ্নটা বলছে কোনো সমান্তর ধারার, আচ্ছা কোনো সমান্তর ধারার m তম পদ ছোট হাতের n এবং n তম পদ ছোট হাতের m হলে m প্লাস n তম পদের মান বের করো বা নির্ণয় করো, যেটা লেখার ইচ্ছা আমি নির্ণয় করার লিখলাম। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা নিশ্চয়ই এই প্রশ্নটার সাথে আগে থেকেই পরিচিত। দেখো প্রথমে যেটা বলছে যে কোনো সমান্তর ধারা,
তার মানে বুঝতে হবে যে এইখানে যদি সরাসরি বলেই দিয়েছে যে এটি সমান্তর ধারা, আমার কোনো রকম ভাবে প্রশ্ন বা ডাউট করার চিন্তা নাই যে এটি কোন ধারা, বলেই দিয়েছে সমান্তর ধারা। এবার একটা শর্ত জুড়ে দিয়েছে যে m-তম পদ ছোট হাতের m, তার মানে এটা হচ্ছে একটা শর্ত। দ্বিতীয় শর্ত জুড়ে দিয়েছে m-তম পদ হবে কি m, তাহলে আমাদের মোট দুইটা শর্ত এখানে বিদ্যমান। প্রথম শর্ত m-তম পদ n, দ্বিতীয় শর্ত m-তম পদ n। এবার আমাদের বের করতে বলছে m প্লাস m-তম পদের মান বের করো। তাহলে প্রথমেই যেহেতু সমান্তর দ্বারা বলে দেওয়া আছে, আমার লেখার কোনো প্রয়োজন নেই, আমরা সরাসরি যেহেতু শর্তটা দিয়ে দিয়েছে, আমাদের প্রথম শর্ত আছে হচ্ছে m-তম পদ সমান ছোট হাতের m। আচ্ছা, আমাদের n-তম পদ, যদি আমাদের n-তম পদ সমান সূত্র হয় a প্লাস n-1 ইন্টু d, তাহলে m-তম পদ যদি বলে তাহলে এখানে a লিখবো, জাস্ট n এর পরিবর্তে কি লিখবো m-1 ইন্টু d সূত্র অনুযায়ী। তাহলে সেই নিয়ম অনুযায়ী আমি সূত্র অনুযায়ী আমি এখানে m-তম পদের পরিবর্তে লিখতে পারি a প্লাস m-1 ইন্টু d ইকুয়াল টু m। নিশ্চয়ই বুঝতে পেরেছ? আচ্ছা, এখানে a এই m-1 এর সাথে d গুণ আকারে রয়েছে, যদি গুণ করি প্লাসে প্লাসে প্লাস md, তারপর যদি আবার গুণ করো প্লাসে মাইনাসে মাইনাস d1 গুণ করলে d ইকুয়াল টু n। এটাকে আমি ধরলাম হচ্ছে 1 নম্বর সমীকরণ। আচ্ছা, কেন ধরলাম? আমাদের দুইটা সমীকরণ বিদ্যমান, এর জন্য 1 আর 2 দ্বারা আমরা এটাকে চিহ্নিতকরণ করলাম। এবার আবার দ্বিতীয় সমীকরণে কি বলছে আমাদের n-তম পদ, n-তম পদ এখানে কত আছে ছোট হাতের m, মানে n-তম পদের পরিবর্তে লিখতে পারি a প্লাস n-1 ইন্টু d ইকুয়াল টু m। আচ্ছা, এবার আগের মতোই বা পূর্বের মতোই এটাকে গুণ আকারে যেহেতু ছিল গুণ করে দাও, প্লাস nd মাইনাস d ইকুয়াল টু m। এটাকে ধরে নিলাম আমরা 2 নম্বর সমীকরণ। এবার দেখো সমীকরণ দুইটার দিকে লক্ষ্য করলেই দেখা যাচ্ছে যে এখানে আমাদের দুইটা বিষয়ের উল্লেখ্যমান, যেহেতু দুইটা সমীকরণ ছিল, দুইটা শর্ত জুড়ে দিয়েছে, এর জন্য প্রথম শর্তটাকে ধরে নিয়েছি আমরা 1 নম্বর সমীকরণ, দ্বিতীয় শর্তটাকে ধরে নিয়েছি আমরা 2 নম্বর সমীকরণ। এবার দুইটা সমীকরণের দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে সমীকরণের মধ্যে কিছু কমন জিনিস বিদ্যমান। প্রথমত এই যে a, এই এর সাথে এখানে a বিদ্যমান, এই d এর সাথে এখানে d বিদ্যমান, এখানে md এখানে nd, কোনো কিছু মিল নেই। তাহলে যেহেতু এই এর সামনে প্লাস, এই এর সামনে প্লাস, এই d এর সামনে মাইনাস, এই d এর সামনে মাইনাস, আমাকে লক্ষ্য রাখতে হবে যেহেতু কমন কোনো কিছু আছে, কমন কোনো কিছুকে আমরা কেটে ফেলতে পারি কিনা বা উঠাই ফেলতে পারি কিনা বা ভ্যানিশ করতে পারি কিনা। সেই ক্ষেত্রে তুমি যদি এটাকে ভ্যানিশ করতে চাও তাহলে আমরা জানি যে প্লাসে প্লাসে কখনই কি হয় না, বিয়োগ করা যায় না। বিয়োগের ক্ষেত্রে মনে রাখতে হবে যদি আমরা ভ্যানিশ করতে চাই তাহলে একটা প্লাস হইতে হয়, একটা মাইনাস হইতে হয়। তাহলে একটা এর আগে যেহেতু প্লাস, এই এর আগে যেহেতু প্লাস, এই ডি এর আগে যেহেতু মাইনাস, এই ডি এর আগে যেহেতু মাইনাস, আমাকে অবশ্যই একটা ডি এর আগে প্লাস আনতে হবে আর একটা এর আগে মাইনাস আনতে হবে, তাহলে প্লাস আর মাইনাসে এটা ভ্যানিশ হবে। এর জন্য আমরা যেটা সরাসরি করতে পারি, এটা ডান পাশে আমি দেখাই, সরাসরি যেটা করতে পারি সেটা হচ্ছে প্রথমেই লিখতে পারি যে 1 নং বিয়োগ 2 নং। আচ্ছা, প্রশ্ন প্রথমেই আসবে যে স্যার আমি তো এখানে বিয়োগ না করে যোগও করতে পারতাম। ওই যে বললাম যদি তুমি যোগ করতে চাও তাহলে দেখো a আর a যোগ করলে কিন্তু 2a হবে, d আর d যোগ করলে 2d হবে, কারণ আমাকে তো এখানে ভ্যানিশ করতে হবে, অর্থাৎ উঠায় ফেলতে হবে। যদি আমাকে a আর d কে ভ্যানিশ করতে হয় সেই ক্ষেত্রে একটা এর আগে প্লাস, একটা এর আগে মাইনাস, একটা ডি এর আগে প্লাস, একটা ডি এর আগে মাইনাস, এটা তোমাকে লক্ষ্য রাখতে হবে প্রথমত। দ্বিতীয়ত তুমি লক্ষ্য করে দেখো যে এখানে এর আগে যেহেতু প্লাস বিদ্যমান, এখানেও এর আগে যেহেতু প্লাস বিদ্যমান, প্লাস আর প্লাসে কখনোই কি বিয়োগ করা বা কাটাকাটি করা যায় না। আমরা জানি বিয়োগের সময় চিহ্নের পরিবর্তন হয়, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, অর্থাৎ বিপরীত। আচ্ছা, এর জন্য প্রথমেই শর্তটা ছিল সেটা হচ্ছে যে 1 নম্বর সমীকরণ a প্লাস md মাইনাস d ইকুয়াল টু ছোট হাতের n, এটা হলো 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ ছিল a প্লাস md মাইনাস d ইকুয়াল টু m। এবার যেহেতু আমাদের বিয়োগ করতে বলছে, বিয়োগ করলে প্লাসটা কি হবে, এর আগে মনে মনে প্লাস, প্লাসটা হবে মাইনাস, প্লাসটা হবে মাইনাস, মাইনাসটা হবে কি প্লাস, বিপরীত, আর এটা হবে মাইনাস। এবার দেখতে পাচ্ছি যে আমরা বিয়োগের সময় এখানে এর আগে প্লাস, এখানে এর আগে মাইনাস, আমাদের এই a আর এই a সহজেই কাটাকাটি করা যাচ্ছে। আচ্ছা, এই ডি এর আগে মাইনাস, এই ডি এর আগে প্লাস, এটাও কাটাকাটি করা যাচ্ছে। তাহলে এবার md আর md মনে রাখবে যে কখনোই
এখানে এই ডি আর ডি এর সাথে মিল থাকলেও এখানে তাদের সহগগুলো কিন্তু আলাদা বা ভিন্ন। দেখো এখানে এম এখানে এম, তার মানে এখানে কোনো কিছু মিল নেই। এর জন্যই আমি যেটা করবো যে এম ডি যা ছিল তাই, এখানে মাইনাস ছিল, এখানে কিন্তু এই এন ডির মান কিন্তু প্লাস না, এই যে মাইনাস চিহ্নের পরিবর্তন হয়েছে, ছিল মাইনাস এন ডি ইকুয়াল টু কত আসতেছে এখানে এন মাইনাস এম। এবার এইখানে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে এখানে আমাদের একটা কমন আছে, এখানেও ডি বিদ্যমান। এর জন্য আমি দুইটা থেকে ডি কমন নিব। যদি ডি কমন নিই তাহলে কি থাকে এম মাইনাস এন ইকুয়াল টু এন মাইনাস এম। কারণ এইখানে যদি ডি কমন নাও তাহলে ডি কমন নেওয়া মানে হচ্ছে এই কমনটা দ্বারা এটাকেও ভাগ করা এটাকেও ভাগ করা, আর এম ডিকে ডি দ্বারা ভাগ করলে ডি আর ডি চলে যায়, তাহলে থাকে হচ্ছে এম। ঠিক তেমনিভাবে এই এন ডিকে যদি তুমি ডি দিয়ে ভাগ করো তাহলে ডি আর ডি চলে যাবে, তাহলে থাকবে এম। ঠিক তেমনিভাবে দেখো যে এখানে প্রথমেই এম রয়েছে পরে এন রয়েছে, এইখানে দেখো প্রথমে এন রয়েছে এখানে এম রয়েছে, পার্থক্য হচ্ছে যে এখানে প্রথমে এম এখানে প্রথমে এন। তাহলে তুমি যদি এইটাকে হুবহু এইটার মতো বানাতে চাও সেই ক্ষেত্রে এই এমটাকে আগে আনতে হবে আর এনটাকে পরে নিতে হবে। যদি কোনো কিছু পদের বা রাশির কখনো কি প্রতিস্থাপন করতে চাও তাহলে সবসময় মাইনাস দ্বারা তোমাকে গুণ করতে হবে। এর জন্য আমি যেহেতু চয়েস করছি ওই পাশেরটাকে পরিবর্তন করব, তাহলে আমি কি করলাম এই যে মাইনাস দ্বারা এটাকে যখন গুণ করব তখন এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তখন এনটা সামনে আসলো, এই প্লাসে মাইনাসে মাইনাস হলো, এই এনটা পরে গেল। নিশ্চয়ই বুঝতে পেরেছো? আচ্ছা এবার এই ডি এর সাথে এটা কি আকারে রয়েছে গুণ আকারে রয়েছে, ওই পাশে গেলে কি হবে ভাগ, তাহলে এই যে ভাগ মাইনাস এন, এটা কাটাকাটি যদি করো তাহলে আমাদের ডি এর মান আসতেছে হচ্ছে -1, কারণ এইখানে মাইনাস হচ্ছে মাইনাস আর এটা কাটাকাটি করলে যেমন এ আর এ 2 আর 2 ভাগ করলে আসবে 2 1 কে 2।